কিছু কিছু গল্প আমাদের জেতার কথা বলে, আবার কিছু গল্প আছে যেগুলো শেখায় বারবার হারার পরেও কিভাবে আবার উঠে দাঁড়াতে হয়। আজ আমরা ঠিক এমনই এক অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানোর গল্প শুনব। এই গল্পের নায়কের নাম বাদল। তবে ওর জীবনটা আর 10টা সাধারণ মানুষের মতো ছিল না, একদমই না। ওর জীবনের সবকিছু চলত একটা অদ্ভুত, প্রায় অলৌকিক নিয়ম মেনে। চলুন বাদলের জীবনের সেই অদ্ভুত ধাঁধার ভিতরে একটু ঢোকা যাক। যে ধাঁধাটা ওকে সবার থেকে আলাদা করে দিয়েছিল আর শুরু থেকেই যেন ওর কপালে এক পরাজিত যোদ্ধার তকমা লাগিয়ে দিয়েছিল। সংখ্যাটা ছিল ৮। হ্যাঁ, শুধু ৮। বাদলের জীবনে কোনো কিছুই, কোনো সাফল্যই প্রথম চেষ্টায় আসত না। সবকিছু আসত ঠিক ৮ নম্বর বারে। এটাই ছিল যেন ওর জীবনের এক অলিখিত নিয়ম। একবার ভাবুন তো, এটা কোনো কাকতালীয় ব্যাপার ছিল না। ওর জন্ম থেকে শুরু করে পড়াশোনা, খেলাধুলা, এমনকি ভালোবাসা পর্যন্ত জীবনের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ধাপে এই ৮ সংখ্যাটাই যেন ওর ভাগ্য ঠিক করে দিত। এটাকে ওর অভিশাপ বলবেন নাকি আশীর্বাদ, সেটা বোঝা মুশকিল। কিন্তু এই যে জীবনভর সংগ্রাম আর অপেক্ষা, এটাই ওকে এমন এক জায়গায় এনে দাঁড় করালো যেখানে ওকে বেছে নিতে হতো, হয় ওর ভালোবাসা, না হলে ওর স্বপ্ন। দুটো একসাথে পাওয়ার কোনো উপায় ছিল না। ওর প্রেমিকা রীতা ওকে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বলে। একদিকে বাদলের স্বপ্ন দেশের সেরা কমেডিয়ান হওয়ার, আর অন্যদিকে রীতার চাওয়া একটা সাধারণ, নিরাপদ চাকরি। রীতার চোখে কমেডি ছিল একটা অনিশ্চিত শখ, আর বাদলের কাছে ওটাই ছিল ওর জীবন। যে দিনটা বাদলের জীবনের সবচেয়ে খুশির দিন হওয়ার কথা ছিল, যেদিন কাজী অফিসে ওদের বিয়ে হবে বলে সব ঠিক, ঠিক সেই মুহূর্তে রীতার কাছ থেকে এই মেসেজটা আসে। এক মুহূর্তে, এক কথায় সবকিছু ভেঙে চুরমার হয়ে যায়। আর এখান থেকেই গল্পের সবচেয়ে নাটকীয় মোড়টা আসে। জীবনের সবচেয়ে বড় যে আঘাত, সেটাই হয়ে ওঠে ওর সবচেয়ে বড় সাফল্যের কারণ। সেই ভাঙা মন নিয়ে একা কাজী অফিসে বসে থাকা বাদল বন্ধুর কথায় তার জীবনের এই ট্র্যাজেডিকেই কমেডির সবচেয়ে বড় অস্ত্র বানিয়ে ফেলে। যে কষ্টটা ওকে ভেতর থেকে শেষ করে দিচ্ছিল, ও সেই কষ্টটাকে হাজার হাজার মানুষের হাসির খোরাক বানিয়ে দেয়। আর ফলাফল, ও দেশের সবচেয়ে বড় কমেডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়। সেদিন শুধু বাদল জেতেনি, জিতেছিল ওর স্বপ্ন। ও প্রমাণ করে দিয়েছিল ওর আবেগটা কোনো ভুল ছিল না, ওটাই ছিল ওর আসল শক্তি। তো যখন বাদল সাফল্যের একেবারে চূড়ায়, ওর নাম সবার মুখে মুখে, ঠিক তখনই আচমকা এক অন্ধকার ছায়া ওর অতীত থেকে ফিরে আসে, এক ভয়ঙ্কর উদ্দেশ্য নিয়ে। ফিরে আসে জসিম, ভার্সিটি জীবনের সেই ছেলেটা যে বাদলকে সবার সামনে ছোট করতে, অপমান করতে এক মুহূর্তও ভাবত না। কিন্তু এবার সে আসে বন্ধুর মুখোশ পরে। জসিমের মনে ছিল পুরনো রাগ আর প্রতিশোধের আগুন। অনেক বছর পর সে বাদলের সামনে এসে বন্ধুত্বের অভিনয় করে, পুরনো ভুলের জন্য ক্ষমা চায়, আর বাদলকে তার পাতা এক নিখুঁত ফাঁদে পা দিতে আমন্ত্রণ জানায়। জসিম এক ভয়ঙ্কর চাল চেলেছিল। সে বাদলকে তার বাড়িতে ডিনারে ডাকে, আর সেখানে গিয়ে বাদল দেখে জসিমের স্ত্রী আর কেউ না, ওর প্রাক্তন প্রেমিকা রীতা। আসলে পুরো ব্যাপারটাই ছিল জসিমের সাজানো এক নাটক, ওর জীবনের সবচেয়ে বড় প্রতিশোধ নেওয়ার মঞ্চ। কিন্তু জসিম একটা জিনিস জানত না, এই বাদল আর সেই পুরনো ভাগ্যের ওপর ভরসা করে বসে থাকা বাদল নেই। এই নতুন বাদল নিজের ভাগ্য নিজেই লেখে, আর ওর প্রধান অস্ত্র এখন বুদ্ধি। জসিম রীতাকে খুন করে, আর এমনভাবে সব প্রমাণ সাজায় যাতে সবাই মনে করে পুরনো প্রেমিক বাদলই প্রতিশোধ নিতে এই খুনটা করেছে। খুনের অস্ত্রে বাদলের আঙুলের ছাপ, মোটিভ, সব কিছু বাদলের বিরুদ্ধে। ও ভেবেছিল ওর পরিকল্পনা একদম নিখুঁত, কোনো ফাঁক নেই। নিজের সাজানো অ্যালিবাই তৈরি করে ফিরে এসে জসিম একেবারে বিজয়ীর মতো বাদলের কাছে তার পুরো প্ল্যানটা বলতে শুরু করে। সে হাসতে হাসতে বর্ণনা দেয় কিভাবে সে এক চালে তার জীবনের দুটো কাঁটাকেই সরিয়ে দিয়েছে। ও ভেবেছিল খেলা এখানেই শেষ। ঠিক তখনই বাদল তার আসল চালটা দেয়। জসিম আসলে জানতই না যে ওদের এই পুরো কথা, ওর প্রতিটি স্বীকারোক্তি বাদলের ফেসবুক পেজ থেকে হাজার হাজার মানুষ লাইভে দেখছিল।
আর এই একটা চালে বাদলের আসল রূপান্তরটা আমরা দেখতে পাই। ও আর পরিস্থিতির শিকার ছিল না, ও নিজেই হয়ে উঠেছিল পুরো গল্পের পরিচালক। এটা আর সেই পুরনো বাদল ছিল না, যাকে জেতার জন্য ৮বার চেষ্টা করতে হতো। এই বাদল ফাঁদটা আগেই বুঝে পেরেছিল, আর নিজের বুদ্ধিমত্তা দিয়ে প্রতিপক্ষের সবচেয়ে বড় চালটাকেই ওর বিরুদ্ধে ব্যবহার করে একটা পাবলিক স্বীকারোক্তিতে পরিণত করে দেয়। শেষ পর্যন্ত বাদল তার কমেডিয়ান সত্তাকেই ব্যবহার করে সবচেয়ে বড় বিচারটা আদায় করে নেয়। ও দেখিয়ে দেয় একজন কমেডিয়ানের আসল শক্তি শুধু মানুষকে হাসানো নয়, কঠিন সত্যিটাকেও সবার সামনে তুলে আনা। বাদলের গল্পটা আমাদের এটাই ভাবায় যে আসল উন্নতি কিন্তু ব্যর্থতাকে এড়িয়ে যাওয়া নয়, বরং সেই ব্যর্থতাকে আমরা কিভাবে ব্যবহার করছি তার উপরই সবকিছু নির্ভর করে।